আমার কি ভায়োলিন বাজানোটা ছেড়ে দেওয়া উচিত? প্র্যাকটিস করছি, রেগুলার করছি, কিন্তু ঠিক ঠিক ভাল লাগছে না, ঠিক ফিলটা পাচ্ছি না, ঠিক ইচ্ছে করছে না, এন্থু পাচ্ছি না, মনে হয় ছেড়েই দেব। তোমাদেরও যদি এরকম ধরনের কথা মনে হয়ে থাকে তাহলে এর প্রথম উত্তর, না, ছেড়ে দেব না, প্র্যাকটিস করে যাব, কন্টিনিউ করব। কন্টিনিউয়াস প্র্যাকটিস দ্বারা যে কোনো জিনিস অ্যাচিভ করা সম্ভব। হে গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল নোট দ্য নোটস। আমি অয়ন, আর আজকে আমরা জেনে নেব যে কোনো প্র্যাকটিস সেশনের মধ্যে মনোটনি কী করে কাটাতে হয়, কী করে এনথুজিয়াজম আরও বেশি করে আনা যায়। তো চলো শুরু করা যাক। প্র্যাকটিসের গোড়ার দিকে যখন তুমি শুরুতে শিখছো, অনেক রকমের কমপ্লিকেশন আসে। অনেকে বলবেন, হয়তো প্রত্যেকে বলবেন, প্র্যাকটিস করে যাও, নিয়ম মেনে প্র্যাকটিস করো, প্র্যাকটিসে ফাঁকি দিও না। কিন্তু স্টিল আমরা যখন আমাদের এন্ড থেকে ট্রাই করি, ইনিশিয়াল স্টেজে সত্যি বেগ পেতে হয়। হয়তো অনেক ক্ষেত্রে অনেকের বাড়ি থেকে বা প্যারেন্টসরা বা যেই হোক শুভাকাঙ্ক্ষীরা অনেক সময় প্রেশার করে, প্র্যাকটিসটা কর বা প্র্যাকটিসটা করো। কিন্তু স্টিল প্র্যাকটিসটা যখন আমরা করছি, যখন ওই বিভিন্ন বাজে বাজে সাউন্ডস হচ্ছে, অনেক রকমের তালের প্রবলেম হচ্ছে, সুরের প্রবলেম হচ্ছে, ব্যালেন্স পাচ্ছি না, হাতে ব্যথা করছে, কাঁধে ব্যথা করছে, এত কিছু প্রবলেম মিলিয়ে ডেলি লাইফের অন্য সমস্যা নিয়ে, কাজের চাপ, পড়াশোনার প্রেশার নিয়ে প্র্যাকটিসটা সত্যিই করতে ইচ্ছা করে না। কিন্তু তোমায় বলছি, তুমি হয়তো ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছো, যে জায়গাটায় আরেকটু সময়, আরেকটু কয়েকটা দিন, কয়েকটা সপ্তাহ প্র্যাকটিসটা করে গেলেই তুমি সেই মনোটনির ব্যারিয়ারটাকে ক্রস করে ফেলতে পারবে। তারপরেই হচ্ছে আনন্দ লাগার জায়গাটা, যেখানে প্র্যাকটিসটা করে বা নতুন একটা কম্পোজিশন বাজিয়ে তুমি আনন্দ পাচ্ছ, সেই ফিলটা পাচ্ছ, যে ফিলটা তুমি পাওয়ার জন্য এতদিন ধরে প্র্যাকটিস করে এসেছো। সো ছাড়ার কথা কখনো ভাববে না, কন্টিনিউ করে যাও। একটা শান বাঁধানো জায়গাতেও যদি রোজ পাথর দিয়ে ঘষা যায়, তাহলে কিন্তু সেই জায়গাটা ক্ষয়ে যায়, একটা মার্ক তৈরি হয়। ওই মার্কটা তৈরি হওয়ার আগেই হয়তো তুমি ছেড়ে দিতে চলেছো, কিন্তু না, ওই ভুলটা করো না। বাজাতে যখন শুরু করেছিলে, প্রথম যখন বেহালাটা কিনে বাড়িতে নিয়ে এসেছো বা অনলাইন অর্ডার করেছো, তখন তোমার মনে যে আনন্দটা ছিল, সেই আনন্দের পাশাপাশি তুমি নিজের কাছে কিছু প্রতিজ্ঞা করেছিলে। রোজ প্র্যাকটিস করব, ভালো করে প্র্যাকটিস করব, প্র্যাকটিসে ফাঁকি দেব না। বা তার সঙ্গে সঙ্গে একটা গোল সেট করেছো, যে আজ থেকে এতদিনের মধ্যে আমি এই রকম একটা জায়গায় পৌঁছবো, বা এই রকম জিনিসগুলো বাজাবো, বা ওই কম্পোজিশনগুলো বাজিয়ে ফেলতে পারবো। এবার ঘটনা হচ্ছে, যখন তুমি ভেতরে ঢুকলে বিষয়টার, তখন দেখতে পাচ্ছ অনেকটা কমপ্লিকেশন রয়েছে। কমপ্লিকেশন আমরা যখন ওপর থেকে দেখি না, তখন মনে হয় আমার পক্ষে ওটা ভেদ করা পসিবল নয়। এটা খুব ট্রু ফ্যাক্ট। কিন্তু এই মুহূর্তে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জুম ইন করে দেখো, মাইক্রোস্কোপিক ভিউতে দেখো। প্রত্যেক দিনের এক একটা পোর্শন, ধরো কথার কথা তুমি একটা নোটেশন নিয়ে কাজ শুরু করেছো, খুব সহজ নোটেশন, কিন্তু সেটা বাজাতে গিয়ে তোমার 10 রকমের প্রবলেম হচ্ছে। তখন তোমায় যেটা করতে হবে, একদম প্রবলেমের যে গোড়ার জায়গাটা, সেটাকে ধরতে হবে, সেটাকে ধরে কাল্টিভেট করো, কন্টিনিউয়াসলি ওই জায়গাটা অভ্যাস করো, যাতে ওই আটকানোগুলো, ওই খারাপ শব্দগুলো বা ওই বেসুরোগুলো ঠিক হতে পারে। প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা সমস্যাকেই তুমি যখন জুম ইন করে দেখবে, তখন দেখবে সেটা থেকে ওয়ে আউট বের করার একটা ছোট ছোট করে হলো পথ রয়েছে। কখনোই এতগুলো সমস্যাকে একসাথে হ্যান্ডেল করতে যেও না, একটা একটা করে সর্ট আউট করো। তাহলে দেখবে অনেকটা ইজি ফিল করবে, অনেকটা মোটিভেটেড ফিল করবে। আর এখানে আরেকটাও কথা আছে, কথাটা হচ্ছে, আমরা এই নেটের দুনিয়ায় অনেক ইনফরমেশন পেয়ে থাকি চারদিক থেকে, কিন্তু কোনটা ইউজ করব, কোনটা ইউজ করব না, সেটা নিয়ে আমরা প্রচণ্ড পরিমাণে কনফিউজড হয়ে থাকি। অনেক সময় ভাবি যে এই ভদ্রলোক যেটা বলছেন বোধহয় সেটা ঠিক, পর মুহূর্তে ভাবছি কিন্তু ইনি তো এনার কন্ট্রাডিক্ট করছেন প্রথম জনের সঙ্গে, তাহলে কোনটা মানব? তোমাকে বুঝতে হবে, তোমার কাছে অপশন প্রচুর আছে, কিন্তু তোমার জন্য সবথেকে সুইটেবল অপশন কোনটা, এটা কিন্তু তোমাকে খুঁজে বার করতে হবে। সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। সময়ের ক্ষেত্রে তুমি কতটা সময় প্রোভাইড করতে বলছো, কেউ হয়তো বলছেন তোমাকে দিনে 4 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, কেউ বলছেন হয়তো 1 ঘন্টা করলেই চলবে। কিন্তু তোমাকে বুঝতে হবে তোমার জীবনের বাকি সব কাজ মিলিয়ে যা রুটিন, তুমি কতক্ষণ প্রোভাইড করতে পারবে। হ্যাঁ, অবশ্যই চেষ্টাটা সবসময় থাকবে বেশির দিকে, কিন্তু তার মানে যদি আমার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ইম্পসিবল হয়, তো আমি কি করে টাইমটা বের করব?
আমি হয়তো 9 ঘন্টা অফিস করি, রাত্রিবেলা বাড়ি ফিরি, প্রচণ্ড টায়ার্ড লাগে, কিন্তু স্টিল টায়ার্ডনেসের পরেও আমি হয়তো হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস ম্যানেজ করতে পারবো। তার মানে কি আমার ভায়োলিন শেখা হবে না? না, অবভিয়াসলি নয়। হ্যাঁ, এটা বলতে পারি যে শেখাটা 1 সপ্তাহে হওয়ার কথা সেটা হয়তো তুমি 2 সপ্তাহে শিখবে, বাট শিখবে অবশ্যই, এটার মধ্যে কোনো না নেই। যখন শিখতে শুরু করছো বা মাঝখানে রয়েছো, শিখছো অলরেডি, একটা সার্টেন অ্যামাউন্ট অফ জিনিস তুমি শিখে ফেলেছো অ্যান্ড এখন ব্যাপারটা খুব মোনোটোনাস হয়ে গেছে, তখন কিন্তু তোমাকে এনার্জাইজ করতে হবে নিজেকে, মোটিভেট করতে হবে নিজেকে। কিভাবে মোটিভেট করবে? মানুষ অভ্যাসের দাস, এটা মাথায় রাখবে। তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি অনেক কিছু সমস্যা নিয়ে একসাথে ডিল করো, পারবে না। কিন্তু তুমি ছোট ছোট করে যদি সমস্যাগুলোকে ভেঙে নাও, যদি ডিভাইড করে দাও, ডিভাইড অ্যান্ড রুল আমরা প্রত্যেকে জেনে এসেছি, তো সমস্যাগুলোকে ডিভাইড করে ফেলো, যেটা তোমার এগিয়ে যাওয়াতে সুবিধে করবে। সমস্যাগুলো ছোট করো, একটা একটা করে সর্ট আউট করো, তাতে তোমার হয়তো মুভমেন্টের স্পিড কমুক, তোমার কোনো তাড়া নেই। তুমি এই মুহূর্তে ভায়োলিন শিখে তুমি যে কোনো বয়সী হও, যদি তুমি মধ্যবয়সী হয়ে থাকো, যদি তোমার কেরিয়ারের সঙ্গে সঙ্গে তুমি ভায়োলিনটা শিখছো নিজের ভালো লাগার জন্য, কাউকে দেখাবার জন্য নয়, বা এটা নিয়ে কেরিয়ার গড়ার জন্য নয়, তখন তোমার কাছে স্পিডটা কোনো ম্যাটার করছে না। ছোট ছোট করে জিনিসটা দেখো, একটু একটু করে এগোও, তাহলে কিন্তু অনেকটা পথ অতিক্রম করে ফেলবে, মালুমই পড়বে না। কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে আসি, প্র্যাকটিসটা ডেইলি করার জিনিস। তার মধ্যে একটা অন্তর্নিহিত মানে রয়েছে, সেটা হচ্ছে যখন আমরা কোনো জিনিস অভ্যাস করি, সেটা একদম ছোটোবেলা থেকে শুরু করে যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত যদি একটা টানা কোনো জিনিস অভ্যাস করতে থাকি, কখনো যদি সেটা না করা হয়, তাহলে দেখবে মনের ভেতর কোথাটা খচখচ করে। মানে রোজ সকালবেলা উঠে আমরা দাঁত ব্রাশ করি, তো তুমি একদিন এমন একটা পরিস্থিতিতে আছো যেখানে তোমার কাছে তোমার টুথব্রাশটা নেই, বা এমন একটা জায়গায় আছো যেখানে কোনো দোকানপাট নেই, তো তুমি যদি দাঁত ব্রাশ না করো, তোমার মনের ভেতর একটা অস্বস্তি হতে থাকবে। তো এরকমই ভায়োলিন প্র্যাকটিসটাকে রোজ সকালে উঠে জল খাওয়া, ব্রেকফাস্ট খাওয়া বা ব্রাশ করার মতন মনে করো, যে ওইটা না করলে আমার জীবনে কিছু একটা হলো না, এইটা যাতে ফিল হয়। হ্যাঁ, বাজাতে বসলে হয়তো একটা বিরক্তি আসতে পারে, যে না পারছি না, না হচ্ছে না, না খানিকক্ষণ বাজানোর পরই মনে হচ্ছে না, প্রচণ্ড ইরিটেটেড লাগছে, একটু এগোতে পারছি না, মনে হচ্ছে আমি কিছুই অ্যাচিভ করতে পারছি না। না, এইভাবে ভাবার প্রয়োজন নেই। হ্যাঁ, এই ফিলগুলো আসতেই পারে, তার মানে আমি বাজাতে বসবো না, কালকে থেকে ভায়োলিনটা কোথাও একটা তুলে রাখলাম, হাত দেবো না, এইটা করো না। হয়তো তুমি খুব ওই ভালো লাগার দোরগোড়ায় দাঁড়িয়ে আছো, দোরগোড়ায় থেকে ফিরে চলে এলে, এটা কখনো করবে না। ভালো জিনিসের হ্যাঁ বলতে সবসময় চেষ্টা করো, না নয়। কদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে তোমাদের সঙ্গে একটা রুটিন শেয়ার করেছি, যে রুটিনটা একটা প্র্যাকটিসের, বিগিনারদের জন্য অ্যান্ড ইন্টারমিডিয়েটদের জন্য। যদি কেউ দেখে না থাকো, আমি এখানে কার্ডে অ্যাড করে দেবো, দেখে নিতে পারো। তো রুটিনটায় বলা ছিল যেগুলো বেসিক প্র্যাকটিস সেগুলো প্রথম দিকে করবে, তারপরে প্রেজেন্ট প্র্যাকটিসটা যেটা তোমার এই উইকে করতে হবে সেটা করবে, একদম শেষে করবে মিসলেনিয়াস। কিন্তু এটাকে বেদ বাক্যের মতন ভেবে নেওয়ারও কিছু নেই, বেসিক প্র্যাকটিস অবশ্যই করবে, এখন যে প্রেজেন্ট প্র্যাকটিসটা সেটাও করবে, কিন্তু এটার পেছনে একটাকে দুইয়ে করা বা দুইটাকে একে করা বা একদম লাস্ট স্টেপটা সামনে চলে এলেও তোমার কোনো ক্ষতি হয়ে যাবে না। আনটিল অ্যান্ড আনলেস তুমি প্র্যাকটিস ছেড়ে দিচ্ছ, তুমি যাই বাজাও না কেন, তোমার কিন্তু উন্নতিই হবে। হয়তো একদিন দেখলে তোমার বাজাতে একদম ইচ্ছে করছে না, কোনো ভালো লাগাই জন্মাচ্ছে না, তখন একদম শেষে দেখবে একটা মিসলেনিয়াস পয়েন্ট দেওয়া রয়েছে, ওই মিসলেনিয়াসটাকে সামনে নিয়ে আসো। যে কোনো পিস তোমার ভালো লাগে, যে কোনো গান তোমার ভালো লাগে, সেটা তুলতে ইচ্ছে করছে, তুলে ফেলো। যে কোনো একটা নোটেশন অ্যারেঞ্জ করো, যদি নোটেশন পড়তে পারো, যদি না পারো ইউটিউব আছে, ভিডিও দেখো, বিভিন্ন গানের বিভিন্ন রকমের টিউটোরিয়ালস দেওয়া থাকে, সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করো। হ্যাঁ, সেটাও হয়তো খুব ভালো করে তুলে ওঠা হবে না, না হোক, যেটুকু হোক, একটু মনের খিদেটা মেটানোরও কিন্তু প্রয়োজন আছে। শুধুমাত্র আমি সর্বক্ষণ বোরিং মোনোটোনাস লং বো প্র্যাকটিস করে যাচ্ছি বা পাল্টা প্র্যাকটিস করে যাচ্ছি, তাতে আমার মনের খিদে মিটছে না, এটা খুব বাস্তব। কিন্তু কখনো কখনো মনের খিদেটাকে প্রায়োরিটি দিতে হয়। তো ওই জায়গাটাকে অ্যাচিভ করবার জন্য বা ওই জায়গাটাকে মেনটেন করবার জন্য তোমার কিন্তু মিসলেনিয়াস পার্টটাকেও কখনো কখনো বড় করে দেখতে হবে। আমার ভালো লাগার একটা পিস, কম্পোজিশন, হোয়াট এভার ইট ইজ, বা হয়তো আমার বাজাতে বাজাতে কখনো মনে হচ্ছে আমি নতুন মেলোডি ক্রিয়েট করতে পারছি। যে কোনো সারেগামা পাধানি, এই তো 7টা নোট, এই 7টা নোটকে পারমুটেশন কম্বিনেশন করেই কিন্তু নতুন নতুন মেলোডি তৈরি হয়।
তো চেষ্টা করো যা ইচ্ছা বাজাও, যেটা মনে চায় বাজাও, যে কোনো পজিশনে 4টে স্ট্রিংয়ের মধ্যে যা বাজাতে ইচ্ছা করবে বাজিয়ে ফেলো, সেটা ভুল হোক সেটা ঠিক হোক, কোনো অসুবিধা নেই। তুমি বাজাচ্ছ, তুমি শুনছো, তোমার ভালো লাগাটা ইম্পর্ট্যান্ট। সব থেকে বেশি ভালো লাগাটাকে প্রায়োরিটি দাও, তাহলে দেখবে পরের দিনের প্র্যাকটিস করতে বসার আগে এই ভাবনাটা আসবে না ধুর ভাল লাগছে না। এই কোট আনকোট ধুর ভাল লাগছে না এটাকে জীবন থেকে বাদ দেওয়ার জন্য অভ্যাসটা খুব ইম্পর্ট্যান্ট। এমন একটা জায়গায় নিজের মনটাকে নিয়ে যাও যাতে ওই প্র্যাকটিসটা না করলে কিছু একটা করলাম না এটা ফিল হয়। আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে শোনা, মানে মিউজিক শোনা, বিভিন্ন ধরনের মিউজিক, শুধুমাত্র ভায়োলিন নয়, যে কোনো ইনস্ট্রুমেন্ট শোনো, গান শোনো, সারা পৃথিবীর বিভিন্ন ধরনের জনার আছে মিউজিকের, সব রকম কিছু শোনো। শুনলে কি হবে, তুমি ইমপ্রেসড হবে বিভিন্ন বিষয়, বিভিন্ন হয়তো পার্টিকুলারলি তোমার কোনো একটা সাউন্ড ভালো লেগে গেল, কোনো পার্টিকুলারলি একটা জনার তোমার ভালো লেগে গেল, তুমি সেটাকে আরও বেশি করে জানতে চাইলে সেটা নিয়ে রিসার্চ করো, শেখো, ওটার যে পুঁথিগত বিষয়গুলো আছে, যেগুলো লিটারেচার আছে সেই বিষয়টা জানো, ওটার ইতিহাসটা শেখো। তোমাকে তোমার বাজনায় যেভাবে নিজেকে তুমি মোটিভেট করতে পারো সব কিছু ট্রাই করতে পারো, তাতে কোনো আপত্তি নেই। আমি যখন ছোটোবেলায় শিখতাম তখন মেইনলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আমি শিখেছি, তো তখন কিন্তু সব সময় ইন্ডিয়ান ক্লাসিক্যালের বিভিন্ন রাগ রাগিনী বাজাতে ভালো লাগতো না, বেসিক প্র্যাকটিসগুলোও কখনো কখনো বোরিং হয়ে যেত। তখন স্যার আমাদের বিভিন্ন রকম টিউনস দিতেন, টিউনস মানে ছোট ছোট কম্পোজিশন, ওনার সেলফ মেড কম্পোজিশন বা কিছু ওয়েস্টার্ন কম্পোজিশন, সেগুলো উনি বাংলা নোটেশনে কনভার্ট করে আমাদের লিখে দিতেন। তো সেগুলো আমাদের কাছে ছিল লজেন্সের মতো, মানে সারাদিন নর্মাল ডাল ভাত খাচ্ছি, স্কুলে যাচ্ছি, বাড়ি ফিরছি, একটা মুখরোচক কিছু খাবার, একটা মুখরোচক কোনো সময়, সেই ওই টিউন বাজানোটা আমাদের কাছে ওরকম মুখরোচক বিষয়টা ছিল। তো এগুলো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয়, তোমার কোন জিনিসটা পছন্দ হবে, তুমি কোন জিনিসটা ইন্টারেস্টেড ফিল করবে, সেটা কিন্তু একান্তই তোমার ব্যাপার। তো খোঁজো সেই জিনিসটা আগে, খোঁজাটা খুব ইম্পর্ট্যান্ট। যদি খুঁজে বের করে ফেলতে পারো তাহলে তো কোনো কথাই নেই, ইউটিউবের দুনিয়ায় সব কিছু অ্যাভেলেবেল, শিক্ষা, সংস্কৃতি, যে কোনো বিষয় তুমি যে কোনো ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো আগে খোঁজো, সেটা নিয়ে পড়াশোনা করো, রিসার্চ করো, তারপর দেখবে তোমার বাজনার দিক থেকেও একটা ডেভেলপমেন্ট হবে, তুমি অন্যান্যভাবে ভাবতে শুরু করবে, মোদ্দা কথা তুমি এনার্জি পাবে আর পরের দিনের প্র্যাকটিসটার সেশনে বসবার জন্য। এটাই আমাদের মূল লক্ষ্য। কখনো কখনো আমরা অনেক সময় লাইভ পারফরমেন্স দেখি, লাইভ শো দেখা, কোনো গুণী শিল্পীর শো দেখা, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। একটা বড় সাউন্ড সিস্টেমের সামনে সাউন্ডটাকে ফিল করা, মিউজিকটা শোনার মধ্যে একটা প্যাশন আছে, তো ওইটাও অনেক সময় এনার্জাইজড করে আমাদেরকে। তো চেষ্টা করো সেরকম কিছু শোজ, কনসার্টস যদি সম্ভব হয় অ্যাটেন্ড করার। তবে এখানে একটা কথা আছে, কনসার্টসে যাও, শো দেখো, বড় বড় মিউজিশিয়ানকে পারফর্ম করতে দেখবে, কিন্তু এনজয় করো, এনার্জিটা নাও। কখনো এটা ভাববে না যে ওই মিউজিশিয়ানটা কত ভালো বাজাচ্ছে, আমি বাজাতে পারি না। তার কারণ, কেন ভাবতে বারণ করছি, তার কারণ হচ্ছে তুমি এখন যেটা ফিল করছো, ওই স্টেজে দাঁড়ানো মিউজিশিয়ানটা যিনি বাজাচ্ছেন দারুণ, তিনিও হয়তো এইরকমই কোনো একটা সময় ফিল করে এসেছেন, তারও কখনো কখনো বাজাতে হয়তো মনোটোনাস লেগেছে অনেক ছোটোবেলায়। শিক্ষার পথটাই এরকম, সব সময় আমাদের সব কিছু পড়তে ভালো লাগে না। পড়াশোনার ক্ষেত্রেও যদি দেখো, আমরা ছোটো থেকে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, বাংলা, ইংরাজি বা নিজেদের যা যা মাতৃভাষা প্রত্যেকে এরকম পড়ে বড় হয়েছে, কিন্তু তার মানে কি আমাদের সব সময় সব পড়তে ভালো লাগতো? ভালো লাগতো না। তো আমরা কি করতাম, একটা অভ্যাস করে দিতাম, একটা রুটিনের মধ্যে থাকতাম। সকালবেলা উঠে বাংলা পড়বো, বা সকালবেলা উঠে ইংরেজি পড়বো, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ঘুম কাটানোর সময় অঙ্ক করব, তাহলে ঘুম সুন্দর কেটে যায়, বা হেডফোনে গান চালিয়ে অঙ্ক করব। তো এরকম বিভিন্নভাবে আমরা অনেকে অনেক রকমের অভ্যাসের মধ্যে থাকি, যাতে যে অভ্যাস যার যেভাবে কাজে লাগে। তো এটা প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট। আশা করি তোমাদের একটু হলেও মোটিভেট করতে পারলাম। ভায়োলিন বাজিয়ে যাওয়ার জন্য একটা জোরালো হ্যাঁ বলতে বললাম, আশা করি তোমরা ওই হ্যাঁটা বলবে আর প্র্যাকটিসের পথটার মধ্যে থাকবে। তুমি যে কোনো লেভেলের হয়ে থাকো না কেন, প্র্যাকটিস তোমাকে করতেই হবে, শুধুমাত্র উন্নতির জন্য নয়, নিজে যে স্ট্যান্ডার্ডটায় বিলং করছো সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেও প্র্যাকটিস করতে হয়। যারা গুণী শিল্পী, যারা হয়তো আজকে সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছেন মিউজিক করে, বা হয়তো যারা নেই, চলে গেছেন পুরনো মিউজিশিয়ানরা, প্রত্যেকের কিন্তু এই একটাই রসদ ছিল, প্র্যাকটিস। প্রত্যেকেই ঊর্ধ্বমুখী একটা গ্রাফের জন্য চেষ্টা করে গেছেন, সারা জীবন সাধনা করে গেছেন। সাধনা কথাটা খুব গুরু একটা শব্দ, আমরা হয়তো সবসময় কথাটা ব্যবহার করি না, কিন্তু মিউজিক একটা সাধনা। তোমাকে সেটা সবসময়ের জন্য মনে, মাথায়, সব জায়গায় রেখে নিতে হবে, সব জায়গায় সবসময় এই জিনিসটা ফিল করতে হবে।
তবেই তুমি এগিয়ে যেতে পারবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কোনো প্রশ্ন থাকলে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। যদি তোমাদের এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে, যদি আমার কথাগুলো তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকম অনেক কন্টেন্ট আমি মাঝে মাঝেই নিয়ে আসি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো।